আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা ভেক্টরের থার্ড লেকচার আমরা শুরু করতে যাচ্ছি। তো এই লেকচারে আমরা ভেক্টর যোগ কিভাবে করতে হয় সেই জিনিসটা সম্পর্কে আলাপ আলোচনা করব, অর্থাৎ ভেক্টর যোগের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা শুরু করব। সো আমরা দেরি না করে আমরা আমাদের কথাবার্তা আলাপ আলোচনা শুরু করি। প্রথমেই হচ্ছে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র, ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর অ্যাডিশন। ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র নিয়ে আমরা কথাবার্তা বলবো। দেখেন ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র কি বলা আছে, আমরা সেটা কিন্তু বিবৃতিটা লিখে রেখেছি ওস্তাদ। দেখেন যে একটি ত্রিভুজের তিনটি বাহু দিয়ে যদি তিনটি ভেক্টরকে সূচিত করা যায়, একটি ত্রিভুজের তিনটি বাহু দিয়ে তিনটি ভেক্টরকে যদি সূচিত করা যায়, তবে একই ক্রমে সূচিত ভেক্টরদ্বয়ের লব্ধি বিপরীত ক্রমে সূচিত অবশিষ্ট ভেক্টরটি দ্বারা সূচিত হবে। কথাটা কেমন জানি লাগতেছে, বুঝতে একটু অসুবিধা হইতেছে, কোনো প্যারা নাই ওস্তাদ, আমি এখন বুঝাই দিচ্ছি। দেখেন, ধরেন একটা ত্রিভুজ আছে, একটা ত্রিভুজ যে কোনো ত্রিভুজ হইতে পারে, একটা ত্রিভুজ আছে। হ্যাঁ, এই ত্রিভুজের আমি যেটা কি করলাম, তিনটা বাহু দ্বারা তিনটা ভেক্টরকে সূচিত করব। তো এই বাহু দ্বারা একটা ভেক্টরকে আমি সূচিত করলাম, ধরলাম এটা হলো পি ভেক্টর। হ্যাঁ, এই বাহু দ্বারা আমি আরেকটা ভেক্টরকে সূচিত করব, হ্যাঁ এটা হলো আমার কিউ ভেক্টর, এবং এই বাহু দ্বারা আমি আরেকটা ভেক্টরকে সূচিত করব, এটা হচ্ছে আমার আর ভেক্টর। ভালো করে বুঝেন বিষয়টা। দেখেন এইখানে পি আর কিউ এই ভেক্টর দুইটা একই সেম অর্ডারে আছে, এই দিকে যাচ্ছে, এই দিক থেকে এই দিকে যাচ্ছে, তার মানে কি এরা কি সেম অর্ডারে আছে, সেম অর্ডারে আছে না, সেম অর্ডার। এই দুইটা একই ক্রমে সূচিত আছে, আর বিপরীত ক্রমে কে সূচিত আছে, এই আর। ঠিক আছে, আরটা অপোজিট অর্ডারে আছে, বিপরীত ক্রমে আর সূচিত আছে। ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র বলছে যে এই যে পি আর কিউ, এই দুইটার লব্ধি, লব্ধি মানে যোগফল, ভেক্টর যোগফল, হ্যাঁ, ইজ ইকুয়াল টু, তাহলে একই ক্রমে যেই দুইটা ভেক্টর সূচিত থাকবে, বিপরীত ক্রমে যে ভেক্টরটা থাকবে সেটা ওই দুইটার, একই ক্রমে সূচিত দুইটার লব্ধি নির্দেশ করবে ওস্তাদ। বিপরীত ক্রমে সূচিত দুইটার লব্ধি নির্দেশ করবে। এতটুকু বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু বলেন, এতটুকু সুন্দর করে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু বলেন। এতটুকু ক্লিয়ার? আমার মনে হয় এইখানে তো না বোঝার মতো কিছু নাই, খুবই সহজ আলাপ আলোচনা, খুবই সহজ আলাপ আলোচনা। ঠিক আছে, এখন খেয়াল করে দেখেন, খেয়াল করে দেখেন এই জিনিসটাকেই আমি যদি একটু ছোট করে নেই, ঠিক আছে, এই জিনিসটাকে আমি একটু ছোট করে নিব। হ্যাঁ, ছোট করে আমি এইখানে রাখলাম। এবার এখানে রাখলাম। হ্যাঁ, আচ্ছা, এবার দেখেন এখন আমি যে জিনিসটা করব, এই সেম যে ত্রিভুজটা আমি নিছিলাম, এইটাকে কপি করে নিয়ে এখানে নিলাম। ওকে, এইখানে নিয়ে আমি যেটা করব, দেখেন এটা পি, এইটা কিউ, এদিক আর। দেখেন তিনটা ভেক্টরই একই অর্ডারে আছে। এখন আমাকে বলেন তো, যখন আর এই দিকে তখন পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু আর, আরটা উল্টা দিকে হইলে এইটা যদি আর হয়, উল্টা দিকের আর কি হবে বলেন তো, মাইনাস আর হবে।
তাহলে এই এই জায়গার থেকে এই তিনটা কি সেম অর্ডারে আছে না? এই তিনটা সেম অর্ডারে আছে। তাহলে এই জায়গার থেকে আমি এরকম লিখতে পারি কিনা, পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু মাইনাস আর। লেখা যায়? অবশ্যই লেখা যায় ওস্তাদ। পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু মাইনাস আর লেখা যায়, 100 লেখা যায়। এখন এই মাইনাস আরটাকে আমি এই পাশে নিয়ে আসবো, তাহলে পি প্লাস কিউ প্লাস আর ইজ ইকুয়াল টু 0। পি প্লাস কিউ প্লাস আর ইজ ইকুয়াল টু 0। তাইলে এইখান থেকে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র থেকে আরেকটা জিনিস আমি কি বলতে পারি, যে একটা ত্রিভুজের তিনটি বাহু দ্বারা সূচিত ভেক্টর তিনটা যদি একই অর্ডারে থাকে, তিনটাই যদি সেম অর্ডারে থাকে, তিনটাই যদি সেম অর্ডারে থাকে, তাহলে তাদের লব্ধি কি হবে? 0 হবে। তাহলে এইটাই আমরা লিখে নেই, নোট, ত্রিভুজের তিনটি বাহু দ্বারা সূচিত, সূচিত মানে যেটাকে আমরা নির্দেশ করে নিছি, সূচন করে নিছি, ঠিক আছে? সূচিত, ঠিক আছে? তিনটি বাহু দ্বারা সূচিত, অর্থাৎ তিনটা বাহু তিনটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করতেছে। বুঝাইতে পারছি? তিনটি বাহু দ্বারা সূচিত ভেক্টর ত্রয়, ভেক্টর ত্রয় মানে তিনটা ভেক্টর না, যদি একই ক্রমে থাকে, একই ক্রমে থাকে, তবে তাদের লব্ধি 0 হবে। তিনটি বাহু দ্বারা সূচিত ভেক্টর ত্রয় যদি একই ক্রমে থাকে, সেম অর্ডারে থাকে, তবে তাদের লব্ধি কি হবে বলেন তো? তবে তাদের লব্ধি 0 হবে। এটা নোট, হ্যাঁ, এটা একটু লিখে রাখেন। দেখেন বুঝতে পারছেন কিনা, ত্রিভুজ সূত্র বুঝতে পারছেন কিনা, ত্রিভুজ সূত্র বুঝতে পেরেছেন কিনা, দেখেন বুঝতে পেরেছেন কিনা, দেখেন একদমই সহজ। হ্যাঁ ওস্তাদ, একদমই সহজ। এবার দেখেন, আপনি এখন আমাকে প্রশ্ন করতে পারেন, আপনি তো ত্রিভুজ সূত্র পড়াইলেন, এই ত্রিভুজ সূত্র খাবো না মাথায় দিব? এটার কাজটা কি? এটা আমরা কোথায় দেখতে পাই? প্রশ্ন আসতেই পারে ওস্তাদ। তো সেটা আমি আপনাদেরকে একটু ভিজুয়ালাইজ করানোর চেষ্টা করি। দেখেন, ধরেন আপনি কক্সবাজারে গেছেন, তো কক্সবাজারে যায় সমুদ্রের সামনে আপনার একটা ছবি তুলতে ইচ্ছা হয়েছে, ঠিক আছে? এই ছবি আপনি ধরেন হইলো ওই যে কক্সবাজারে ফ্রিল্যান্সার কিছু ফটোগ্রাফার আছে না, ঠিক আছে, এক ছবি 10 টাকা করে নেয়, পরে ডাকাইতি করে, যাই হোক, কিন্তু তাদেরকে দিয়ে আপনি ধরেন একটা সমুদ্রের সামনে এরকম মানজামের এরকম একটা ছবি তুললেন। ছবি তোলার পর সেই ছবিটা আপনার খুবই পছন্দ হইলো, আপনি চিন্তা করলেন এটা আপনি বাসায় ফ্রেম করে বাঁধিয়ে রাখবেন। তো আপনি কি করলেন? বাসায় ছবিটারে ফ্রেম করলেন, ঠিক আছে? এই হইল আপনার ফ্রেম, ফ্রেম করলেন। হ্যাঁ, এই ফ্রেমের ভিতরে ধরেন আপনি আছেন, এই ধরেন আপনি, এই যে এই ধরেন এটা
ওকে, এখন আপনি ফ্রেম করে বাসায় কিভাবে বাঁধান বলেন তো? ফ্রেম করে বাসায় কিভাবে ছবি বাঁধান বলেন তো? এইখানে ধরেন একটা পেরেক আছে, হ্যাঁ, এখানে একটা পেরেক আছে, তো এইখানে আপনি ছবিটা এভাবে বাঁধায় রাখছেন। ভালো করে বুঝছেন বিষয়টা, আমার কথাটা বুঝছেন। এই পেরেক, এখন আপনি বলবেন যে এরকম ফিতা তো দেখা যায় না, সুতা। এখনকার সময়ে এই জিনিসটাই থাকে, কিন্তু ফ্রেমের পিছনে থাকে যাতে দেখতে খারাপ না দেখা যায়। তো এই সুতার দ্বারা আপনি এভাবে ঝুলায় রাখেন। ছবির ওজনটা নিচের দিকে কাজ করে, এই যে ছবির ফ্রেমের ওজনটা mg, তখন এই দিক বরাবর টান বল কাজ করে। ধরেন এটা T1 টান বল, এটা T2। আর এই যে আপনার যে ইয়াটা আছে পেরেক, পেরেক কিন্তু এই দিক বরাবর একটা টান বল প্রয়োগ করে, তা না হইলে আপনার এটা ব্যালেন্স হবে কিভাবে? এটা T3 কথা বুঝছেন? এখন আপনি চিন্তা করলেন যে এই জায়গায় যে আপনি এই ফাও কথাগুলা বলতেছেন, আপনি আমারে প্রশ্ন করতে পারেন যে এইসব আলোচনা যে করতেছেন এগুলা দিয়ে কি করব? আমি তো জানতে চাচ্ছি ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র এখানে কোথায়, তাই না? আছে উস্তাদ, আছে। তো ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র এখানে কোন জায়গায়? এই যে উপরের যে কনফিগারেশনটা আছে তিনটা টান বলের, এই কনফিগারেশনটা আমি এইখানে নিয়ে আসছি। দেখেন এইটাকেই আমি এইখানে নিয়ে আসছি। এখন কি করব দেখেন তো। এখন বলেন তো আমাকে যে আমরা প্যারালাল শিফট শিখছি না, সমান্তরাল স্থানান্তর প্রথম ক্লাসে। তাহলে এই যে T1 যেই ভেক্টরটা আছে বা টান বলটা আছে, বল তো একটা ভেক্টর, এটাকে আমি প্যারালাল শিফট করে এইখানে আনতে পারবো না ওস্তাদ? এইখানে আনলে এই T1ই রয়ে যাবে না? অবশ্যই। জি জি ভাইয়া, সঠিক ওস্তাদ, সঠিক বলেছেন ওস্তাদ। এখন বস দেখেন, এই জায়গায় যে T2টা আছে এইটাকে আমি প্যারালাল শিফট করে এখানে আনতে পারবো না ওস্তাদ? আপনি বলবেন জি 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 বস, সঠিক, সঠিক আছে ওস্তাদ, সঠিক। এটাকে আমি T2 বলতে পারবো না, T2। এখন দেখেন তো ওস্তাদ, T1 T2 T3 এই তিনটাকে একই ক্রমে সূচিত করা গেছে কিনা? এরা সেম অর্ডারে আছে কিনা? আছে ওস্তাদ, আছে নাকি বলেন তো একটু? আছে, আছে। সেম অর্ডারে যেহেতু আছে, তাহলে এই তিনটা টান বলের লব্ধি কত? 0। তাহলে এই ফ্রেমের উপরে বল লাগতেছে তিনটা, কিন্তু আলটিমেটলি এটার উপর কোনো নেট ফোর্স নাই। তাহলে নেট ফোর্স যেহেতু 0, লব্ধি যেহেতু 0, এই কারণেই এই ছবির ফ্রেমটা আপনার দেয়ালে স্থিরভাবে থাকবে। আপনার দেয়ালের প্রত্যেকটা ছবির ফ্রেমের জন্য এই জিনিসটা সত্য ওস্তাদ। এবং সেই জায়গায় এই যে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র পই পই করে ব্যবহৃত হচ্ছে ওস্তাদ। বুঝতে পারছেন? আমার মনে হয় বিষয়টা বুঝতে পারছেন। এইবার আমরা পরের যে টপিকটা সেটাতে আসব, সেটা হলো ভেক্টর যোগের বহুভুজ সূত্র, পলিগোনাল ল অফ ভেক্টর অ্যাডিশন। ভেক্টর যোগের বহুভুজ সূত্র বা পলিগোনাল ল অফ ভেক্টর অ্যাডিশন। দেখেন, একটি বহুভুজের বাহুগুলো দিয়ে যদি ভেক্টর সূচিত করা যায়, তবে একটি বাদে একই ক্রমে সূচিত ভেক্টর দ্বয়ের লব্ধি বিপরীত ক্রমে সূচিত অপশিষ্ট ভেক্টরটি দ্বারা নির্দেশিত হবে। যদি বাহুগুলো দিয়ে ভেক্টর সূচিত করা যায়, একটা বাদে একই ক্রমে সূচিত ভেক্টর দ্বয়ের লব্ধি বিপরীত ক্রমে সূচিত অবশিষ্ট ভেক্টরটি দ্বারা নির্দেশিত হবে।
আমি জিনিসটাকে আপনাদেরকে সহজভাবে বুঝাই। দেখেন, ধরেন একটা বহুভুজ আছে, ওকে? এই বহুভুজের বাহুগুলা এক একটা ভেক্টর আমি হিসাব করি। এইটা ধরে নিলাম এ ভেক্টর, এইটা বি ভেক্টর, এইটা সি ভেক্টর, এইটা ডি ভেক্টর, এইটা ই ভেক্টর। এখানে বলছে একটি বাদে একই ক্রমে সূচিত ভেক্টর, ভেক্টর দ্বয়ের না, ভেক্টর গুলোর, এখানে দুইটা না, ভেক্টর গুলোর লব্ধি, ভেক্টর দ্বয় লেখা আছে, এটা একটু কারেকশন হবে, এটা ভেক্টর গুলোর লব্ধি। হ্যাঁ, ভেক্টর গুলোর লব্ধি, একটি বাদে একই ক্রমে সূচিত ভেক্টর গুলোর লব্ধি। তাহলে একই ক্রমে সূচিত কে কে আছে দেখেন, এ বি সি ডি, এই চারটা কি সেম অর্ডারে আছে না? সেম অর্ডার। আর এই যে ই ভেক্টরটা, এটা অপোজিট অর্ডারে আছে না? অপোজিট অর্ডার। তাহলে এই সবগুলার যোগফল, ভেক্টর যোগফলকে আমরা কি বলি? লব্ধি বলি। তাহলে এই সবগুলার লব্ধি হবে এই ই এর সমান, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইজ ইকুয়াল টু ই। ওকে, এটাই হচ্ছে ভেক্টর যোগের বহুভুজ সূত্র। ক্লিয়ার? বুঝাইতে পারছি? এখন দেখেন, এই জিনিসটা কিন্তু আসলে ত্রিভুজ সূত্রে জোড়া দিয়ে দিয়েই আসছে। কিভাবে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, দেখেন, ভালো করে খেয়াল করেন, ভালো লাগবে, মজা লাগবে। দেখেন, আমি একটু বড় করে আঁকি, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, এই একটা বহুভুজ, 1 2 3 4 5 6, 6টা আছে। তো দেখেন, এই একটা, এই ভেক্টরগুলা আঁকি আমি। দেখেন, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা সি ভেক্টর, এটা ডি ভেক্টর, এটা ই ভেক্টর, এটা এফ ভেক্টর। হ্যাঁ, দেখেন, দেখা যাচ্ছে সুন্দর। ওকে, এইবার ভালো করে খেয়াল করেন, এইটা হইল ধরেন শুরু। এই জায়গা থেকে আমি ধরেন এইখানে যদি আমি একটা ভেক্টর টানি, দেখেন এই এ আর বি, এইটা একটা কি হইলো? ত্রিভুজ হইলো। এইটুকু বাদ দেন, ত্রিভুজ হইলো। ত্রিভুজের এ আর বি একই অর্ডারে, এইটা অপোজিট অর্ডারে। ভালো করে বুঝছেন, এ আর বি একই অর্ডারে, এইটা অপোজিট অর্ডারে। তাইলে এইটার, এটা সি হোক ডি হোক যেটাই হোক, এটা কি হবে? এ প্লাস বি এর সমান হবে না? ত্রিভুজ সূত্র এই যে, এই দুইটা একই অর্ডারে, এই দুইটা একই অর্ডারে আর অপোজিট অর্ডারে। তাহলে এই একই অর্ডারের দুইটার যোগফল কি? আর আর ইজ ইকুয়াল টু কি? পি প্লাস কিউ না? তাহলে একইভাবে এইখানেও এই দুইটার যোগফল, এটা এ প্লাস বি। এখন দেখেন, এইটা এ প্লাস বি, এইটা সি। আমি এই জায়গা থেকে আরেকটা এরকম টানি, তাহলে দেখেন এইটা আর সি, এই যে, ভালো করে খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন, এই দুইটা সেম অর্ডারে, এইটা অপোজিট অর্ডারে। তাহলে এই এ প্লাস বি, এই সি, তাহলে কি হবে? এটা এ প্লাস বি প্লাস সি হবে না?
বলেন তো এটা কি হবে? এ প্লাস বি প্লাস সি, ঠিক কিনা? আচ্ছা, আরেকটা টানেন এই জায়গা থেকে। এই দেখেন এ প্লাস বি প্লাস সি, এই শুধু এই ত্রিভুজটা নিয়ে চিন্তা করেন, তাহলে দেখেন এ প্লাস বি প্লাস সি আর ডি এই দুইটা একই অর্ডারে আর এইটা অপোজিট অর্ডারে, দেখতে পাচ্ছেন আপনি? এই যে এই দুইটা একই অর্ডারে, এই যে এই দুইটা, আর এইটা কি অপোজিট অর্ডারে, তাই না? তাহলে এ প্লাস বি প্লাস সি আর এই ডি যোগ করলে এইটার কি হবে? তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। এখন এ প্লাস বি প্লাস সি প্লাস ডি আর ই, এই ভেক্টর আর ই ভেক্টর একই অর্ডারে অপোজিট অর্ডারে এফ ভেক্টর, তাহলে এফ ইজ ইকুয়াল টু কি হবে? এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই। তাহলে এফ ইজ ইকুয়াল টু কি হবে? এফ ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই, ঠিক কিনা? বুঝাইতে পারছি? ক্লিয়ার? এখন আপনি বলতে পারেন সবগুলো যদি একই অর্ডারে থাকে, সবগুলো একই অর্ডারে থাকলে এগুলো তো আসলে কি ত্রিভুজ সূত্র জোড়া দিয়ে দিয়ে আসছে, সবগুলো একই অর্ডারে থাকলে কি হবে? জিরো হবে। এটা এফ, এটা যদি হইতেছে এই দিক থাকতো তাহলে মাইনাস এফ, এফটার এই পাশে আনতাম, সবগুলোর যোগফল কি হয়ে যেত? জিরো হয়ে যেত। এই যে যদি সবগুলো একই অর্ডারে থাকতো, সবগুলা যদি একই অর্ডারে থাকতো, ধরেন সব একই অর্ডারে, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, সবগুলা সেম অর্ডারে আছে, সেম অর্ডার, তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই ইজ ইকুয়াল টু জিরো। সেম অর্ডারে থাকলে জিরো হইতো। সহজ। বুঝতে পারছেন কিনা? বুঝতে পারছেন? আমার মনে হয় এখানে জটিলতার কোনো কিছু নাই, একদম পানির মতো সহজ। তাহলে ভেক্টর যোগের বহুভুজ সূত্র আপনারা বুঝতে পেরেছেন কিনা? বুঝতে পারছেন? একদম সহজ, একদম পানির মতো সহজ ওস্তাদ, পানির মতো সহজ। এবার দেখেন ভেক্টর যোগের সামান্তরিক সূত্র, ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। এসি টেম্পারেচারটা একটু কমাই, গরম লাগছে। আচ্ছা, তো সামান্তরিক সূত্র আসলে কি নির্দেশ করে? একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা যদি দুটি ভেক্টর সূচিত করা যায়, তবে ওই বিন্দুতে অঙ্কিত কর্ণ ভেক্টর দ্বয়ের লব্ধি নির্দেশ করবে। একটু বুঝি কি বলছে। আচ্ছা, ধরেন একটা সামান্তরিক, সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু মানে কি একই বিন্দু থেকে কাজ করে, তো এইটা দ্বারা একটা ভেক্টর সূচিত করা হয়েছে পি, এইটা দ্বারা ধরেন আরেকটা ভেক্টর সূচিত করা হয়েছে কিউ। এটা পি, এটা কিউ। হ্যাঁ, তাইলে এই বিন্দুতে যদি আমি একটা কর্ণ আঁকি, এই বিন্দুতে যদি আমি একটা কর্ণ আঁকি, হ্যাঁ, এই কর্ণটা ধরে নিলাম আর, তাহলে সামান্তরিক সূত্র অনুসারে পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু আর, পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু আর। এখন আপনাদেরকে আমি একটা জিনিস বলি, দেখেন এটাও আসলে ত্রিভুজ সূত্রই, ঘুরে ফিরে এটাও আসলে কি
ত্রিভুজ সূত্রই ওস্তাদ। দেখেন এটাকে একটু উপরে পাঠায় দেই। হ্যাঁ, এবার এটা দেখেন, এটাকে এখানে কপি করে নিচে নামাইলাম। এই যে কিউ ভেক্টরটা, এই যে কিউ ভেক্টরটা, এটারে প্যারালাল শিফট করে আমি এখানে আনতে পারবো না? অবশ্যই পারবো। যদি প্যারালাল শিফট করে আমি কিউটারে এইখানে নেই, এই কিউ, তাহলে দেখেন তো এই পি আর কিউ সেম অর্ডারে আর অপোজিট অর্ডারে, তাহলে আর ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ। দেখেন ত্রিভুজ সূত্রটা স্যাটিসফাই করছে, করছে কিনা? অবশ্যই করছে। দেখেন, দেখছেন ওস্তাদ কত সহজ? তাহলে এটাই হচ্ছে আমার ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। এখন সামান্তরিক সূত্র নিয়ে আরো কিছু আলাপ আলোচনা আছে, ঠিক আছে? সামান্তরিক সূত্র নিয়ে বেশ কিছু আলাপ আলোচনা আসলে আমাদের করতে হয়। প্রথমেই সামান্তরিক সূত্র নিয়ে যেই আলাপ আলোচনা আমাদের করতে হবে সেটা হইল সামান্তরিক সূত্রের মাধ্যমে ভেক্টরের লব্ধির মান নির্ণয় করতে হবে। তাহলে প্রথমেই আমরা যেটা করব, লব্ধির মান নির্ণয়। লব্ধির, এই যে আর যেটা আছে, মনে রাখবেন কোন একটা রাশির উপর এই যে ভেক্টর সাইন দেওয়া আছে কিউ, এই ভেক্টর সাইন মানে হইলো এটার ভিতরে মানও আছে প্লাস দিকও আছে, মান আর দিক দুইটাই আছে। এই জায়গা থেকে মান আলাদা করে আমি বের করব, দিক আলাদা করে আমি বের করব। কিভাবে করব সেটা আমি আপনাদের বলতেছি। লব্ধির মান নির্ণয়, ডিটারমিনেশন of the magnitude of resultant, লব্ধির মান নির্ণয় করব আমরা। ওকে, লব্ধির মান নির্ণয় করব, ঠিক আছে? রেজাল্টেন্ট মানে লব্ধি, বুঝাইতে পারছি? আচ্ছা, তো ওই যে সামান্তরিকটা আমি আবার আঁকি। এই ধরেন সামান্তরিক, এইটা পি ভেক্টর, আর এইটা হইল আমার কিউ ভেক্টর। পি আর কিউ এর মাঝখানে একটা অ্যাঙ্গেল কাজ করতেছে, ধরেন পি আর কিউ এর মাঝখানে অ্যাঙ্গেল হইল আলফা, ঠিক আছে? পি আর কিউ এর মাঝখানের অ্যাঙ্গেল কত? আলফা। তাইলে অ্যাঙ্গেলটা হইল আলফা। তাহলে আলফা যদি হয়, তাহলে ভালো করে খেয়াল করে দেখেন এই পি ভেক্টর আর কিউ ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেল কত? আলফা। আচ্ছা, এইটা হইল আর, লব্ধি। ওকে, এখন আমি যেটা করব যে এই যে নিচের যে বাহুটা আছে এটারে একটু বর্ধিত করব। করছি বর্ধিত, বর্ধিত করে উপর থেকে একটা লম্ব টানবো, টানছি লম্ব। আচ্ছা, তো এই সামান্তরিকের নাম দিলাম আমি ও এ বি সি, আর এই বর্ধিত যেটা এটারে আমি ডি ধরলাম। হ্যাঁ, এবং আরেকটা জিনিস বলেন তো, এইটা যদি আলফা হয় এটাও আলফা, ঠিক কিনা? এটা যদি আলফা হয় এটাও আলফা। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন ত্রিভুজ বিওডি তে, ত্রিভুজ বিওডি তে, ত্রিভুজ বি ও ডি, এটা কি একটা সমকোণী ত্রিভুজ?
এটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাই না? বিওডিতে আমি কি লিখতে পারি বলেন তো? পিথাগোরাসের উপপাদ্য আমি ফেলতে পারি, ওবি স্কোয়ার ইজ ইকুয়াল টু, ওবি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। লিখতে পারি কিনা ওস্তাদ? 100 আমরা লিখতে পারি, লিখতে পারি ওস্তাদ। ওবি এইটাকে আমরা লিখতে পারি আর ভেক্টর সাইন ছাড়া। কারণ কি? ওবি এটা একটা বাহু, এটা একটা কর্ণের দৈর্ঘ্য। দৈর্ঘ্য ভেক্টরের মান নির্দেশ করে বা ভেক্টরের মান দৈর্ঘ্য নির্দেশ করে। আমি যখন শুধু ওবি বলতেছি, এর ভিতর কোনো দিক নাই, তাহলে শুধু আর, তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু ওডি। ওডি স্কোয়ারের ভিতরে আমার এইভাবে লিখতে পারি ও এ যোগ এডি। ওডির ভিতরে ও এ আছে আর এডি আছে, আছে না? যোগ বিডি স্কোয়ার। লেখা যায় কিনা ওস্তাদ? 100 লেখা যায়, পই পই করে লেখা যায়। ওকে, এটাকে আমি 1 নাম্বার সমীকরণ দিলাম, এটাকে আমি 1 নাম্বার সমীকরণ দিলাম। 1 নাম্বার না, এটাকে আমি 1 নাম্বার সমীকরণ দিব না, আরেকটু এটাকে করি, মডিফাই করি। আর স্কোয়ার ইজ ইকুয়াল টু ও এ কে আমরা কি লিখতে পারি? পি লিখতে পারি। এটা যেহেতু দৈর্ঘ্য, শুধু পি প্লাস এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। আমরা শুধু পি এর মানটা নিচ্ছি। ওকে, এইবার এটাকে আমরা 1 নাম্বার সমীকরণ দিব। এই 1 নাম্বার সমীকরণ আমরা দিলাম। এখন দেখেন, এই জায়গায় আমরা একটা কাজ করব। কি কাজ করব? ভালো করে খেয়াল করেন। এটা যদি কিউ হয়, এই ও সি আর এ বি দুইটার দৈর্ঘ্য সমান না, তাহলে এইটাও আমার কি, এইটাকে আমি কিউ লিখতে পারি কিনা? ঠিক আছে, ও সি ইজ ইকুয়াল টু এ বি ইজ ইকুয়াল টু কিউ লেখা যায়। এখন ত্রিভুজ বিএডিতে, বিএডি এটাও একটা সমকোণী ত্রিভুজ। এই যে এই কোণটা সমকোণ দেখতে পাচ্ছি। ত্রিভুজ বিএডিতে আমরা লিখতে পারি কিনা যে কজ আলফা, এইটা যদি আলফা হয় এটাও আলফা, কজ আলফা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ, কবরে ভূত অতি, তাই না? ভূমি বাই অতিভুজ, ভূমি কত? এডি। অতিভুজ কোনটা? এবি। অতএব এডি, অতএব না দিয়ে ইমপ্লাইজ দিয়ে এডি ইজ ইকুয়াল টু এ বি কজ আলফা লেখা যায়। অতএব এডি ইজ ইকুয়াল টু কিউ কজ আলফা। লিখতে পারবো কিনা ওস্তাদ? 100 বার লিখতে পারবো, 100 বার আমি লিখতে পারবো। আবার সাইন আলফা, সাগরে লবণতি, সাইন আলফা, লম্ব বাই অতিভুজ, লম্ব কোনটা? বিডি। অতিভুজ কোনটা? অতিভুজ এবি। বিডি এবি সাইন আলফা, তো বিডি ইজ ইকুয়াল টু কিউ সাইন আলফা। লিখতে পারবো কিনা ওস্তাদ? অবশ্যই লিখতে পারবো। এখন এডি আর বিডির মান 1 নং এ বসিয়ে পাই, ঠিক আছে?
এডি ও বিডি এর মান 1 বসিয়ে, তাহলে 1 বসাই, তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি প্লাস এডির জায়গায় আমরা কি লিখতে পারবো, কিউ কজ আলফা, আর বিডির জায়গায় লিখতে পারবো কিউ সাইন আলফা স্কোয়ার। তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র বসে না, পি স্কোয়ার প্লাস 2 PQ কজ আলফা প্লাস এখানে কিউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা লেখা যায়, প্লাস কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। লিখতে পারবো না? অবশ্যই লিখতে পারবো। তো এই জায়গায় আর স্কোয়ার ইজ ইকুয়াল টু, আমরা দেখেন কিউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা প্লাস কিউ স্কোয়ার, এখান থেকে কিউ স্কোয়ার যদি কমন নেই 2PQ কজ আলফা, কিউ স্কোয়ার যদি কমন নেই কজ স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা। তো কজ স্কোয়ার থেটা প্লাস সাইন স্কোয়ার থেটা এটা কি 1 না? 1, তাহলে 1 হইলে 1 তো আর আলাদা করে লেখার দরকার নেই। আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি আর কিউ একসাথে লিখব, পি স্কোয়ার আর কিউ স্কোয়ার পাশাপাশি লিখি, হ্যাঁ, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2PQ কজ আলফা লিখতে পারবো। আর ইজ ইকুয়াল টু পি স্কোয়ার, আর ইজ ইকুয়াল টু রুট ওভার, সরি, আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2PQ কজ আলফা। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে ভেক্টরের লব্ধির মান, এটাই হচ্ছে ভেক্টরের লব্ধির মান। তাহলে আমরা লব্ধির মান আমরা কিন্তু বের করে ফেলছি, লব্ধির মান আমরা বের করে ফেলছি। ঠিক আছে, এটাকে যদি আমি কপি করি, হ্যাঁ, এটাকে যদি আমি কপি করি, কপি করে পুরাটুকু গায়েব করে দেই, তাহলে আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টুয়াইস PQ কজ আলফা। ওকে, যেখানে এটা হইল লব্ধির মান, লব্ধির মান বা ম্যাগনিটিউড অফ রেজাল্টেন্ট। আর এই যে আলফা, এখানে আলফা ইজ ইকুয়াল টু পি ক্যাপ কিউ। মনে রাখবেন এই ক্যাপ মানে কি, পি আর কিউ এর মানে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ হইল আলফা। ঠিক আছে, ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ হইল আলফা। ক্লিয়ার? বুঝাইতে পারছি? আচ্ছা, এবার দেখেন লব্ধির মান আমরা বের করে ফেলছি। এবার ভালো করে খেয়াল করে দেখেন, আমরা যেটা করব,
এই লব্ধির মান বিভিন্ন সময়ে আলফার মানের উপর ডিপেন্ড করে, আলফার মানের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে, বিভিন্ন সময়। কিরকম আমরা একটু দেখি, হ্যাঁ আমরা একটু দেখি। লক করাই আছে, দেখেন ইফ যদি আলফা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি, আলফা 0 ডিগ্রি মানে কি, পি আর কিউ পরস্পর একই দিকে কাজ করতেছে, আর কিউ অর্থাৎ পি আর কিউ একই দিকে, এই দিক বরাবর ধরেন পি ভেক্টর কাজ করতেছে, এই দিক বরাবর কিউ ভেক্টর একই দিকে কাজ করতেছে, তাহলে আলফা 0 ডিগ্রি। আলফা যদি 0 ডিগ্রি হয় তাহলে আর, ঠিক আছে, ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টোয়াইস পি কিউ কস 0 ডিগ্রি। কস 0 ডিগ্রির মান কিন্তু 1, তাহলে আর ইজ ইকুয়াল টু রুট ওভার, তাহলে এই জায়গার থেকে দেখেন cos 0 মান যদি 1 হয় তাহলে পি স্কোয়ার প্লাস টোয়াইস পি কিউ প্লাস কিউ স্কোয়ার লিখতে পারি আমরা, 100 বার লিখতে পারি, তাহলে আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি প্লাস কিউ হোল স্কোয়ার, তাহলে এইটাকে আর ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ লিখতে পারি। এবং মজার বিষয়, এটাই হলো লব্ধির সর্বোচ্চ মান, এটাই হচ্ছে লব্ধির সর্বোচ্চ মান। তাহলে এটা হইল আর ম্যাক্স, লব্ধির সর্বোচ্চ মান ওস্তাদ, ঠিক আছে, লব্ধির সর্বোচ্চ মান, ম্যাক্সিমাম ম্যাগনিটিউড অফ রেজাল্টেন্ট। maximum magnitude of resultant, লব্ধির সর্বোচ্চ মান। ওকে, ক্লিয়ার, বুঝাইতে পারছি? একদম সহজ, একদম পানির মতো সহজ ওস্তাদ, জটিল কিছু, কঠিন কিছু, জটিল বা কঠিন কোনোটাই না, একদম পানির লাহান সহজ। ওকে, এবার দেখেন এই জিনিসটাই এখন যদি এরকম হয়, যে আলফা 180 ডিগ্রি, ইফ আলফা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, আলফা 180 ডিগ্রি মানে কি, পি যদি এইদিকে কাজ করে, কিউ তার অপোজিটে কাজ করতেছে। কিউ অপোজিটে কাজ করা মানে কি, এটাকে প্যারালাল শিফট করে আপনি এইখানে লাগান, এই মাঝখানের অ্যাঙ্গেল কত হবে, 180 ডিগ্রি, ঠিক কিনা? তাইলে আর স্কোয়ার, আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টোয়াইস পি কিউ কজ 180 ডিগ্রি। তাহলে আর ইজ ইকুয়াল টু কজ 180 ডিগ্রির মান -1, তাহলে -2 পি কিউ হবে, তাহলে পি স্কোয়ার মাইনাস টোয়াইস পি কিউ প্লাস কিউ স্কোয়ার, তাহলে আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি মাইনাস কিউ
হোল স্কোয়ার, তাহলে আর ইজ ইকুয়াল টু পি মাইনাস কিউ, এবং এটাই হচ্ছে লব্ধির সর্বনিম্ন মান, এটারে মিনিমাম, আর মিনিমাম বলে। আর মিনিমাম বলে। এখন এইখানে একটা ছোট্ট ক্যাচ আছে। ক্যাচটা কি? মনে রাখবেন, ভেক্টরের মান কখনো ঋণাত্মক হইতে পারে না। একটা কথা মনে রাখবেন, ভেক্টরের মান, ঠিক আছে, কখনো ঋণাত্মক হবে না। একটা নোট লিখে রাখেন, নোট, ভেক্টরের মান কখনো ঋণাত্মক হবে না। তাহলে ভেক্টরের মান কখনো ঋণাত্মক হবে না, কারণ কি? ভেক্টরের মান তো একটা দৈর্ঘ্য, দৈর্ঘ্য কখনো নেগেটিভ হয় না। তাহলে ভেক্টরের মান কখনো ঋণাত্মক হবে না। মান, ভেক্টর নিজে ঋণাত্মক হইতে পারে। যেমন ধরেন, আপনি যদি এইটারে বলেন, এটারে যদি বলেন পি, এইটারে আপনি বলবেন মাইনাস পি, কিন্তু এই দুইটার, কারণ এইটা এটার বিপরীত, একটা আরেকটার বিপরীত, কিন্তু এইটার কিন্তু মান হইল পি, দৈর্ঘ্যটা। বুঝাইতে পারছি? দৈর্ঘ্য কখনো নেগেটিভ হইতে পারে না। তাহলে ভেক্টরের মান কখনোই ঋণাত্মক হবে না। তাইলে যদি এই পি মাইনাস কিউ কখন হবে? when p is greater than q। আবার r min is equal to q minus p। q minus p কখন হবে? when q is greater than p। বুঝতে পারছি? q minus p কখন হবে? যখন q p এর চেয়ে বড়। ক্লিয়ার? আচ্ছা, q minus p কখন হবে? যখন q p এর চেয়ে বড়। ক্লিয়ার? আচ্ছা, এইবার দেখেন, তো আর মিনিমাম ইজ ইকুয়াল টু, এইটাকে দুইটাকে কম্বাইন করে যদি আমি লিখতে চাই, দুইটাকে কম্বাইন করে যদি আমি লিখতে চাই, তাহলে এইটাকে এইভাবে লিখতে হবে, পি ডিফারেন্স কিউ। পি ডিফারেন্স কিউ মানে পি আর কিউ এর মধ্যে পার্থক্য, যেটা বড় সেটার থেকে বিয়োগ হবে। তাহলে আর মিনিমাম ইজ ইকুয়াল টু পি ডিফারেন্স কিউ। এটা হইল লব্ধির সর্বনিম্ন মান, লব্ধির সর্বনিম্ন মান, মিনিমাম ম্যাগনিটিউড অফ রেজাল্টেন্ট, মিনিমাম ম্যাগনিটিউড অফ রেজাল্টেন্ট, লব্ধির সর্বনিম্ন মান। ঠিক আছে, এতটুকু বুঝাইতে পারছি। এবার দেখেন, যদি এগুলা সব গায়েব করে দেই, না উপর পর্যন্ত চলে গেল কেন? যদি ইফ আলফা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, 90 ডিগ্রি, এর মানে কি? এর মানে হচ্ছে পি এইদিকে কিউ, এর মাঝখানে অ্যাঙ্গেল কত?
90 ডিগ্রি। তাহলে কি হবে? r ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টোয়াইস পি কিউ কজ কত? 90 ডিগ্রি। তাহলে কজ 90, ঠিক আছে, কজ 90 এটার মান কত? কজ 90 মান 0। তাহলে r ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এটাও মাথায় রেখে দিবেন, এটাও আমার কাজে লাগবে সময়ে সময়ে। তাহলে লব্ধির মান আমরা নির্ণয় করা শিখলাম। শিখছি কিনা? অবশ্যই শিখছি ওস্তাদ, সুন্দর করে শিখেছি, কোনো ঝামেলা নাই এর ভিতরে। এবার দেখেন, লব্ধির মান নির্ণয় করা শিখলাম, এইবার লব্ধির দিক নির্ণয় করতে হবে। লব্ধির দিক, লব্ধির মান এইখানে আমি জাস্ট লব্ধির মানটা কাইটে লব্ধির দিক নির্ণয় লিখি। ডিটারমিনেশন অফ দ্য ডাইরেকশন অফ রেজাল্টেন্ট, ডাইরেকশন অফ রেজাল্টেন্ট। ডাইরেকশন মানে কোণ। একটা কথা মনে রাখবেন, ডাইরেকশন মানে কি? কোণ। তাহলে এই কোণটা কত? কোণটা হইল, ধরে নিলাম কোণটা হইল যে কোনো একটা ভেক্টরের সাথে লব্ধি কত কোণ তৈরি করছে। ধরে নিলাম পি এর সাথে এই আর কোণ তৈরি করছে হইল থেটা। এই থেটাটাই হচ্ছে লব্ধির দিক। তাহলে থেটা ইজ ইকুয়াল টু কি? থেটা ইজ ইকুয়াল টু আর ক্যাপ পি। পি এর সাথে থেটা অ্যাঙ্গেল সে তৈরি করছে। ভেরি গুড। এখন দেখেন ত্রিভুজ, ত্রিভুজ বিওডি তে, এটা একটা সমকোণী ত্রিভুজ, বিওডি একটা সমকোণী ত্রিভুজ। তাহলে থেটা বের করতে হলে ধরেন ট্যান থেটা আমি বের করলাম। ট্যান থেটা, ট্যান থেটা ইজ ইকুয়াল টু টেরা লম্বা ভূত, তাহলে লম্ব বাই ভূমি। লম্ব কত? বিডি। ভূমি কত? ওডি। লিখতে পারি? এবার ট্যান থেটা বিডির জায়গায় কি লিখতে পারি আপনি বলেন তো? বিডির জায়গায় আমি কি লিখতে পারি? বিডির জায়গায় কিউ সাইন আলফা লিখতে পারি না? আর ওডি, ওডির জায়গায় ওএ যোগ এডি, ওএ যোগ এডি লিখতে পারি না? ওএ মানে কত? পি। ওএ মানে ওই ওএ, এটা কি? পি এর মান দৈর্ঘ্য। আর এডি কি? কিউ কজ আলফা। লিখতে পারি? তাহলে এইখান থেকে থেটা আমি কিভাবে বের করব? থেটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা। এটাই হচ্ছে আমার কি? লব্ধির দিক থেটা, ডাইরেকশন অফ রেজাল্টেন্ট। লব্ধির দিক অফ রেজাল্টেন্ট। লিখতে পারি কিনা ওস্তাদ? 100 লিখতে পারি আমরা, অবশ্যই লিখতে পারি। হ্যাঁ, ডাইরেকশন অফ রেজাল্টেন্ট লিখতে পারি না? ওকে,
ওকে, এইবার দেখেন এই জিনিসটাই আমাদের এই আপনি এখন প্রশ্ন করতে পারেন থেটা তো আমি কিউ এর সাথেও ধরতে পারতাম, অবশ্যই পারতাম। তখন সমীকরণ কিরকম হইতো দেখাচ্ছি ওস্তাদ, সিস্টেম দেখিয়ে দিচ্ছি এই আচ্ছা কপি করে নিলাম। এবার এই নিচের চাঙ্গু মাঙ্গু এদেরকে আমার আর লাগবে না, কারণ আমি বের করে ফেলছি ভ্যালু। হ্যাঁ, এখন এই যে এটারে আমি কপি করে নিলাম। ওকে, নিয়ে এই চাঙ্গু মাঙ্গুকেও আমি সরিয়ে দিলাম ওস্তাদ। ঠিক আছে, দেখেন তাইলে এইখানে ভালো করে সুন্দর করে খেয়াল করেন, থেটা এইটা তো পি এর সাথে আছে, এই থেটাটা আমি একটু সরায়ে এই থেটাটা আমি ধরে নিলাম কিউ এর সাথে। থেটাটা কার সাথে? কিউ এর সাথে। এইখানে থেটা ইজ ইকুয়াল টু পি ক্যাপ আর, আর এইখানে থেটা ইজ ইকুয়াল টু কিউ ক্যাপ আর। ঠিক আছে, থেটা কিউ এর সাথে, লব্ধি এবং পি এর সাথে হলো থেটা, এখানে লব্ধি আর কিউ এর সাথে থেটা। লব্ধিটা যে কোনো একটা ভেক্টরের সাথে কত কোণে আছে ওইটাই হলো ভেক্টরের দিক। বুঝাইতে পারছি? এই জিনিসটা মনে রাখার জন্য একটা সিস্টেম আছে। দেখেন আমরা এটার জন্য আমরা কি বের করছি, থেটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা। থেটা যখনই কিউ এর সাথে চলে আসবে না, যেখানে পি আছে ওইখানে কিউ হবে, যেখানে কিউ আছে ওইখানে পি হবে। তাহলে এইখানে হবে থেটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স পি সাইন আলফা কিউ প্লাস পি কজ আলফা। এখন বলবেন এটা মাথায় রাখবো কিভাবে? অঙ্ক করার সময় এত কিছু কি মনে থাকে? এটার জন্য আপনাদেরকে একটা ছোট্ট নোট শিখিয়ে দিই, মনে রাখবেন নোট। দেখেন নোটটা কি? নোট যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল, যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল। এখন বলবেন যে এটা কেমনে কি হইলো, দেখাই আপনাকে সহজ করে। দেখেন ধরেন থেটা পি এর সাথে আছে, আপনি কি করবেন, থেটা বা ট্যান থেটা ইজ ইকুয়াল টু লেখেন ট্যান থেটা ইজ ইকুয়াল টু যার সাথে অ্যাঙ্গেল, থেটা কার সাথে আছে? পি এর সাথে। ধরে নেন পি এর সাথে আছে, পি এর নিচে একলা রাখলেন, উপরে সাইন আলফা লিখবেন, নিচে কজ আলফা লিখবেন। লিখছেন? এবার দেখেন পি বাদ দিলে থাকলো কে? কিউ থাকলো, এখানে কিউ বসাবেন, এখানে কিউ বসাবেন, শেষ। ঠিক আছে, হইছে? আবার ধরেন থেটা কিউ এর সাথে আছে, থেটা কিউ এর সাথে আছে, তাহলে কিউ এর সাথে যদি থেটা থাকে, তাহলে যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল কে থাকবে? কিউ। বাকি উপরে সাইন আলফা বসান, নিচে কজ আলফা বসান। কিউ বসাই দিচ্ছেন না, বাকি থাকলো কে? পি। এনে পি, সহজ। এনে এ বি সি ডি থাকতে পারে, মান থাকতে পারে। ঠিক আছে, আপনারা যদি বলে ধরেন এখন আপনাকে বলল যে দুইটা ভেক্টর কাজ করতেছে, দুইটা বল এই দিক বরাবর ধরেন 30 নিউটন, এই দিক বরাবর 50 নিউটন।
এখন এদের লব্ধি এই বরাবর কাজ করতেছে, ঠিক আছে, এটা হলো এফ। হ্যাঁ, এখন এফ 50 নিউটনের সাথে কত কোণ তৈরি করবে? সহজ, tan থিটা ইজ ইকুয়াল টু, যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল। অ্যাঙ্গেল কার সাথে আছে? 50-র সাথে। 50 নিচে একা থাকবে। ধরেন এই দুইটার মাঝখানের কোণ হইল 60 ডিগ্রি, এই 50 আর 30। তাহলে উপরে sin 60 বসান, নিচে cos 60 বসান। বসাইছেন? 50 বসাই দিয়েছেন না, বাকি থাকলো কে? 30 বসাই দেন, প্লাস দিয়ে দেন, এখান থেকে থিটা বের করে ফেলেন, ওইটাই আপনার অ্যাঙ্গেল। বুঝাইতে পারছি? আমার মনে হয় আপনারা পই পই করে ভেক্টর যোগ সংক্রান্ত যতগুলা সূত্র আছে সেগুলা বুঝতে পারছেন। পরবর্তী ক্লাসে আমরা এগুলো সংক্রান্ত গাণিতিক সমস্যা সমাধান করা শুরু করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সত্যের পথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।